আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছো, ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। ঈদের পরে আবার তোমাদের সাথে আমার ক্লাস শুরু হইল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে ব্যবসা উদ্যোগ বিষয়ের 8ম অধ্যায় ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা এর উপরে আলোচনা করব। আমাদের আজকের পাঠ হলো ব্যবসায় অর্থায়নের ধারণা, অর্থায়নের উৎস। এই সম্পর্কে আমি তোমাদেরকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমি ব্যবসায়িক কার্যক্রম যদি সঠিকভাবে পরিচালনা করতে চাই, আমার দৈনন্দিন কাজগুলো সুষ্ঠুভাবে আমি যদি সম্পাদনা করতে চাই, তাহলে সেখানে তোমার অর্থের কোনো বিকল্প নেই। এই জন্য অর্থকে বলা হয় ব্যবসায়ের প্রধান জীবনী শক্তি বা প্রাণ। ব্যবসায়িক সকল কর্মকাণ্ড অর্থায়নকে ঘিরে সম্পাদিত হয়, কারণ অর্থ ছাড়া ব্যবসায়িক কোনো কাজই সঠিক সময় সঠিক মতো করা সম্ভব নয়। এখন এই অর্থকে এখন এই অর্থ বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করতে হয়। কিছু অর্থ আমরা নিজের থেকে সংগ্রহ করি, নিজের থেকেই দেওয়ার চেষ্টা করি। আবার কিছু অর্থ আছে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন থেকে আমরা কী করি, সংগ্রহ করি। আবার অনেক সময় আমরা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণের মাধ্যমে কী করি, অর্থ সংগ্রহ করে আমাদের ব্যবসায়িক কাজগুলো করে থাকি। তাহলে অর্থায়ন আর ব্যবসা অর্থায়ন সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। অর্থায়ন রইল, তুমি সবাই ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও। সাধারণ অর্থে ব্যবসার জন্য অর্থ সংগ্রহ করাকে অর্থায়ন বলে, অর্থাৎ ফাইন্যান্স। এটাকে বলা ইংলিশে ফাইন্যান্স। অর্থাৎ আমি যে কাজটা করব, সেখানে আমি যে টাকা বিনিয়োগ করব, সেটাকে, এই কাজটাকে বলা হয় অর্থায়ন। আর ব্যবসায়িক জিনিসটা কি? ব্যাপক অর্থে ব্যবসায়ের আর্থিক প্রয়োজন মেটানোর জন্য অর্থ সংগ্রহ, অর্থ সংরক্ষণ, সংগৃহীত অর্থের সুষ্ঠু ব্যবহার সংক্রান্ত যাবতীয় কার্যাবলীর সমষ্টিকে বলা হয় ব্যবসায় অর্থায়ন। অর্থাৎ আমাকে প্রথমে কী করতে হবে? বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করতে হবে। অর্থ সংগ্রহ করার পরে সেই সংগৃহীত অর্থকে একটা নির্দিষ্ট জায়গায় আমাকে সংরক্ষণ করে রাখতে হবে। তারপরে আমি সেখান থেকে আমার প্রয়োজন মতো আমি কী করব, আমার ব্যবসায়িক কাজে ব্যবহার করব। তাহলে কি অর্থ সংগ্রহ করা, সংগৃহীত অর্থের সংরক্ষণ করা এবং তার উপযুক্ত কাজে ব্যবহার, এই কার্যাবলীর সমষ্টিকে আমরা কি বলি ব্যবসায় অর্থায়ন। যদি আমার এই অর্থায়ন যদি ঠিকঠাক মতো না হয়, আমি যদি সঠিক মতো সঠিক জায়গায় আমার সংগৃহীত অর্থ ব্যবহার করতে না পারি, তাহলে দেখা যাবে আমার যেই লক্ষ্য, যে উদ্দেশ্য, সব ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য অর্থ সংগ্রহ করা যেমন একটা কঠিন কাজ, ঠিক তদ্রূপ সেই সংগৃহীত অর্থের সঠিক ব্যবহার করাও খুব কঠিন। বুঝে শুনে, দেখে শুনে আমাদের সেই অর্থ ব্যবহার করতে হবে। ক্ষেত্র বিবেচনা করতে হবে। আমি যেখানে অর্থ ব্যবহার করতে, যেখানে অর্থ আমি কাজে লাগাইতেছি, সেই ক্ষেত্রটাকে আসলেই আমার জন্য লাভজনক হবে কিনা, এগুলোকে চিন্তা ভাবনা করতে হবে। তাহলে আশা করি শিক্ষার্থীবৃন্দ, ব্যবসায় অর্থায়ন জিনিসটা কি
তোমরা বুঝতে পারছো। এবার আমরা অর্থায়নের উৎস সম্পর্কে তোমাদেরকে ধারণা। যে কোনো ব্যবসায় সঠিকভাবে সুচারুভাবে পরিচালনা করার জন্য সেখানে কী দরকার? মূলধনের প্রয়োজন। একটা ব্যবসা শুরু থেকে শেষ পর্যন্ত যে কাজগুলো থাকে সেই কাজগুলো সম্পাদন করার জন্য অর্থ একটি অতি গুরুত্বপূর্ণ জিনিস। কারণ এই অর্থকে আমরা কোথা থেকে সংগ্রহ করব? অর্থ সংগ্রহ করার অনেকগুলো উৎস আছে। একটা হলো নিজস্ব উৎস, অর্থাৎ আমরা যে কাজ, যখন আমি কোনো কাজ শুরু করি, ব্যবসায়িক কার্যাবলী, যখন কোনো বৈধ কাজ আমি শুরু করি, সেখানে আমি তখন কোনো ব্যক্তি তার নিজস্ব যে পুঁজি সরবরাহ করে ব্যবসায়িক কাজে, ওটাকে আমরা বলি নিজস্ব উৎস। এই টাকাটা মালিক নিজে দিয়ে থাকে। তারপরে আত্মীয় স্বজন, অনেক সময় আমাদের যে নিজস্ব তহবিল আছে সেই তহবিল দিয়ে আমরা আমাদের কাজগুলো সঠিকভাবে করতে পারতেছি না, তখন আমরা কী করি? অনেক সময় বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, তাদের কাছ থেকেও আমরা কী করি? অর্থ সংগ্রহ করে আমার ব্যবসায়িক কাজে লাগাতে পারি। তাহলে আমাদের অর্থায়নের আরেকটা উৎস হলো আত্মীয় স্বজন, কাছের মানুষ। তারপরে আছে তোমার বাণিজ্যিক ব্যাংক। যখন আমি ক্ষুদ্র ব্যবসা যদি করি, সেক্ষেত্রে আমার নিজস্ব পুঁজি দিয়ে আমি কাজ করতে পারি। কিন্তু আমি যখন কোনো বৃহৎ কাজ হাতে দেব, আমি যখন কোনো বৃহৎ ব্যবসা শুরু করব বড় আকারে, তখন আমার নিজস্ব পুঁজি দিয়ে সে ব্যবসায় করা সম্ভব হয় না। তখন আমরা কি করি? বড় অঙ্কের দীর্ঘমেয়াদী আমাদের ঋণ প্রয়োজন হয়। সেই দীর্ঘমেয়াদী ঋণের জন্য আমরা কি করি? বাণিজ্যিক ব্যাংক থেকে অর্থ সংগ্রহ করতে হবে। সেটা মধ্যমেয়াদী হতে পারে, স্বল্পমেয়াদী হতে পারে, অথবা দীর্ঘমেয়াদী হতে পারে। এই তিনভাবে আমরা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থ সংগ্রহ করে থাকি। তাহলে বাণিজ্যিক ব্যাংক অর্থ সংগ্রহের একটি অন্যতম উৎস, অন্যতম একটা মাধ্যম। এখান থেকে তুমি কোটি কোটি টাকা ঋণ নিতে পারো যদি তোমার বৈধ কাগজপত্র থাকে। এক্ষেত্রে তোমাকে ঋণ নিতে গেলে তোমার জামানতের প্রয়োজন হয় এবং এখানে তোমাকে ঋণের বিপরীতে নির্দিষ্ট পরিমাণ সুদ দিতে হবে। তুমি যেখানে আত্মীয় স্বজন অথবা নিজস্ব থেকে অর্থ সংগ্রহ করলে অনেক সময় সুদ দিতে নাও হইতে পারে, কিন্তু বাণিজ্যিক ব্যাংক থেকে সুদ ছাড়া, জামানত ছাড়া তুমি কোনো অর্থ সংগ্রহ করতে পারবে না। যদিও এখান থেকে তুমি চাইলে হিউজ পরিমাণ অর্থ সংগ্রহ করতে পারবে। এর যেমন সুবিধা আছে আবার অসুবিধা আছে। এখানে ঝামেলা বেশি। অর্থ সংগ্রহ করতে গেলে তোমাকে অনেক কাগজপত্র সাবমিট করতে হয়, অনেক দৌড়াদৌড়ি করতে হয়। তারপরে আছে তোমার সমবায় ব্যাংক, অর্থাৎ কোঅপারেটিভ ব্যাংক। এখানে সাধারণত ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে ঋণ দেওয়া হয়ে থাকে। তাহলে আমরা সমবায় ব্যাংক থেকে কী করতে পারি? আমার প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে পারি। কিছু মানুষ আছে স্বল্প আয়ের মানুষ, একই পেশার মানুষ, তারা নিজেদের ভাগ্য উন্নয়নের জন্য একত্রিত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা করে থাকে। এই ধরনের ব্যবসায়ীরা এই সমবায় থেকে স্বল্প সুদে ঋণ নিতে পারে। তারপরে আছে কি? গ্রামীণ ব্যাংক। বাংলাদেশের সবচেয়ে একটা পরিচিত, গ্রামীণ সমাজে সবচেয়ে পরিচিত একটা ব্যাংক হলো গ্রামীণ ব্যাংক। প্রত্যন্ত অঞ্চলে এই ব্যাংক আমরা দেখতে পাই। গ্রামীণ ব্যাংক জামানতবিহীন ঋণ দিয়ে থাকে। এখানে কোনো জামানতের প্রয়োজন হয় না।
কিন্তু ওরা বেশি পরিমাণ ঋণ দেয় না, একটা নির্দিষ্ট ওদের লিমিট থাকে, স্বল্প পরিমাণ ঋণ দিয়ে থাকে। এখানে সুদের পরিমাণও কম, ঝই ঝামেলা কম। গ্রামীণ দুস্থ মানুষের, অসহায় মানুষের এখানে ওরা ঋণ দিয়ে থাকে। গ্রামীণ ব্যাংক একটি দেশে আর্থসামাজিক উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপর আছে তোমার কৃষি ব্যাংক। এটি একটি বিশেষায়িত ব্যাংক, এটি নির্দিষ্ট একটা গোষ্ঠীকে ঋণ দিয়ে থাকে। বাণিজ্যিক ব্যাংকগুলা দেখা যায় যে কোনো কাজের ক্ষেত্রে ঋণ দেয়, বাট কিছু কিছু ব্যাংক আছে সেগুলো নির্দিষ্ট একটা গোষ্ঠীকে তার বাইক উন্নয়নের জন্য, তাদের উন্নয়নের ক্ষেত্রকে উন্নয়নের জন্য ঋণ দিয়ে থাকে। কৃষি ব্যাংক সাধারণত কৃষিক্ষেত্রের উন্নয়নের জন্য, কৃষিক্ষেত্রের গবেষণার জন্য, নিত্য নতুন কিছু পণ্য দ্রব্য উদ্ভাবনের জন্য তারা এইসব ক্ষেত্রে ঋণ দিয়ে থাকে। এক্ষেত্রে সরকার অনেক সময় দেখা যায় কৃষকদেরকে ভর্তুকি দিয়ে যদি দেয়, তখন তার কৃষি ব্যাংকের মাধ্যমে এই ভর্তুকির ব্যবস্থা করে থাকে। অথবা অনেক সময় সরকার ঘোষণা দেয় স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণের ব্যবস্থা করতে পারে। তাহলে কৃষি ব্যাংকও একটা অর্থায়নের অন্যতম একটা মাধ্যম। বিডিবিএল, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। শিল্প ব্যাংক আর শিল্প ঋণ সংস্থা, এই দুইটা ব্যাংক সংস্থাকে একত্রিত করে বর্তমানে যে ব্যাংক গঠিত হয়েছে সেটা হলো বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, বিডিবিএল। এই বিডিবিএলও শিল্পক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে ঋণ দেয়। বৃহৎ শিল্পের উন্নয়নের ক্ষেত্রে এই ব্যাংক ঋণ দিয়ে থাকে। এই ব্যাংক থেকে ব্যবসায়ীরা তাদের প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে পারে। এই ধরনের ব্যাংক তিনভাবে ঋণ দিয়ে থাকে: স্বল্প, মধ্য, দীর্ঘমেয়াদী। তারপর আছে আমাদের বেসরকারি উন্নয়ন সংস্থা। বাংলাদেশে অনেকগুলো বেসরকারি উন্নয়ন সংস্থা রয়েছে। তার মধ্যে সুপরিচিত হলো এনজিও, সুপরিচিত এনজিও হলো ব্র্যাক, তারপরে আশা। ব্র্যাক একটা ইন্টারন্যাশনাল এনজিও, এটা বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বিশ্বের সুপরিচিতি রয়েছে। ব্র্যাক আর্থসামাজিক উন্নয়নের জন্য অবদান রাখে, স্বাস্থ্য খাতে অবদান রাখে, শিক্ষা উন্নয়নেও এই সংস্থা এগিয়ে আছে। তাহলে ব্র্যাক থেকে আমরা কী করতে পারি? আমরা ক্ষুদ্র ঋণ নিতে পারি। তারপর আশাও কী করে? এই গ্রামীণ সমাজের উন্নয়নেও ঋণ দিয়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানলাম যে অর্থায়নের উৎসগুলো কী কী এবং তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই পড়াগুলো আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আজকে যে আলোচনা করলাম, আশা করি তোমরা আমার আলোচনা মনোযোগ দিয়ে এগুলো দেখবে এবং বোঝার চেষ্টা করবে। আমি এই আলোচনার উপর ভিত্তি করে তোমাদের কিছু বাড়ি কাজ দেবো, সেই বাড়ি কাজগুলো তোমরা লিখে নাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকে বাড়ি কাজ অর্থায়ন বলতে কী বুঝে ব্যাখ্যা করো। অর্থকে কেন ব্যবসায়ের জীবনী শক্তি বলা হয় ব্যাখ্যা করো।
এই দুইটা প্রশ্নের উত্তর তোমরা ভালো করে পড়বে এবং তুমি পাঠ্য বই রিডিং করবে। আশা করি তাহলে তোমাদের জ্ঞানের পরিধি আরও বাড়বে, আরও বেশি জানতে পারবে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফিজ।